ইন্ডিয়া এখন একটা ক্রাইসিসের মধ্যে আছে, আর এই ক্রাইসিস কিন্তু অটোমেটিকলি স্টার্ট হয়নি। এই ক্রাইসিস শুরু করেছি আমরা, কারণ আমরা চাই ট্রি ফ্রি ইন্ডিয়া। পুরো দেশে লাগাতার ফরেস্ট কাটা হচ্ছে। ছত্তিশগড়ে, জয়পুরে আমাদের কাছে একটু মুক্ত হাওয়া নেই, আমরা শ্বাস নিতে পারছি না। হ্যাঁ, আমরা শ্বাস নিতে পারছি না। প্রত্যেকবার বর্ষায় শুনি যে গ্রামের পর গ্রাম ভেসে যাচ্ছে, জলের অভাবে গাছ মরে যাচ্ছে, রাস্তা ধুয়ে যাচ্ছে, আর আমরা এর নাম দিলাম ন্যাচারাল ডিজাস্টার। তো কে এই গাছ কাটছে, আর এই গাছ কাটার জন্য আমাদের ফিউচার ভবিষ্যৎ কি হবে? এই ভিডিওটা পুরো দেখুন, আমি ডিটেলে এক্সপ্লেন করব যে কে আছে এর পিছনে মাস্টার মাইন্ড, আর কার জন্য আমাদের ফিউচার সত্যি সংকটে আছে। ছত্তিশগড় নামটার পিছনে অনেক গল্প আছে। ছত্তিশগড় পুরো ভারতের মধ্যে সবচাইতে ডেন্স ফরেস্ট হোল্ড করে। ছত্তিশগড়ের 44% জায়গা পুরো ফরেস্টই কভার করে আছে। 55,000 স্কোয়ার কিলোমিটার শুধু জঙ্গল ছত্তিশগড়ে। এই জায়গাটার নাম হচ্ছে হাসদেও আনন্দ। এটা ছত্তিশগড়ের একদম সেন্টারে পড়ে, আর এই জায়গার ভ্যালু অনেক বেশি। ইকোলজিক্যাল কারণে, ওয়াইল্ড লাইফ করিডোরের জন্য এই জায়গার ভ্যালু একটা আলাদাই মাত্রা এনে দেয় ছত্তিশগড়ে। যদি আয়তন বলি আমি এই ফরেস্টের, সেটা হলো 1,70,000 হেক্টর। 2010-এ মিনিস্ট্রি অফ ফরেস্ট এটাকে নো গো জোন বলে ডিক্লেয়ার করেছিল, যাতে এখানে কেউ না যেতে পারে আর এখানে কোনো মাইনিং না হতে পারে। কিন্তু তারপর 2014-তে গল্প পুরো চেঞ্জ হয়। এই জঙ্গলে কোল মাইনিং এর জন্য অকশন করা হয়। এই টেন্ডার পায় জয়পুরের একটা কোম্পানি। জয়পুরের সেই কোম্পানিকে অ্যাকোয়ার করে নেয় আদানি। তারপর চালু হয় মাইনিং। স্যাটেলাইট ইমেজে দেখলে আপনার বুক কেঁপে উঠবে। দিনের পর দিন জঙ্গল পুরো সাফ করে দিয়েছে, দিনের পর দিন আপনার ভবিষ্যৎ শেষ করে দিয়েছে। আর এই কোল মাইনিং এ টোটাল 1 লাখ গাছ কাটা হয়। কিন্তু দাঁড়ান, এখনো গল্প শেষ হয়নি। এরপরে আবার আদানি রিকোয়েস্ট করে যে তাদের কোল মাইন এক্সপেন্ড করা হবে। আবার সরকার তাদের পারমিশন দেয়, আর এইবার এই পারমিশনের জন্য কত গাছ কাটা হবে জানেন? 3,70,000-এরও বেশি গাছ। এটা তো সরকার বলছে, লোকালসের হিসাবে 12 লাখ গাছ কাটা হবে। এরপরে সেকেন্ড কেস আরাবলি। গুজরাট, রাজস্থান, হরিয়ানা আর দিল্লির কিছু অংশ জুড়ে যেই মাউন্টেন আছে তাকে বলা হয় আরাবলি। আর এই আরাবলি আজকের মাউন্টেন না, হিমালয়ের থেকেও বেশি পুরনো। 2.5 বিলিয়ন ইয়ার ওল্ড। বুঝতে পারছেন তো এই মাউন্টেনের এজ কতটা? আরাবলি মূলত কাজ করে একটা বাউন্ডারির মতো, থার্ড ডেজার্ট আর প্লেনের মধ্যে। দেখুন, এখন আপনারা হয়তো শুনে থাকবেন যে দিল্লিতে পলিউশন হচ্ছে, কিন্তু এই আরাবলি রেঞ্জ যদি না থাকে তাহলে দিল্লিতে পলিউশন আর একিউআই এর মাত্রা অলমোস্ট আমি বলবো 1,000 ক্রস করে যাবে। আর এছাড়াও হিমালয়ের উপরে থার্ড ডেজার্টের বালু গিয়ে বসবে, আর বালু গিয়ে বসার পরে হিমালয়ের বরফও কিন্তু খুব তাড়াতাড়ি গলা শুরু হবে। দেখুন এখন কি হয়, বরফের মধ্যে যখন সানলাইট পড়ে তখন বরফটা এত পরিমাণ চকচক করে জন্য সানলাইটটা কিন্তু রিফ্লেক্ট হয়ে চলে যায়, বরফটা গলে না। কিন্তু যখনই একটা বালুর লেয়ার যখন পড়া শুরু হবে তখন বরফটা কিন্তু গলা শুরু হবে, আর পৃথিবী খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ডেফিনেটলি তার আগে আদানি তো মরবেই, কিন্তু আমাদের ফিউচারকে আদানি মারছে। এইবার সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন্স দিয়েছে যে 100 মিটারের কম যেটা তাকে আরাবলি মানা হবে না, 100 মিটারের বেশি যেটা সেটা আরাবলি হবে। কিন্তু সুপ্রিম কোর্ট এটা বলেছিল যে এটা করার পেছনে স্পেসিফিক কারণ, যাতে মাইনিং বন্ধ করা যায়, যাতে কোথাও মাইনিং না হয়, আর কোথায় মাইনিং হবে সেটাও যাতে সুপ্রিম কোর্ট ডিসাইড করে দিতে পারে। তো একটা অ্যাড্রেস করা হবে এই আরাবলি রেঞ্জটাকে, যে কোথায় আরাবলির কি কি আছে, আর পুরো ম্যাপিং করা হবে। কিন্তু কোশ্চেনটা সেটা না, আরাবলি কি সত্যিই বেঁচে আছে, নাকি আরাবলি ওই কোমার পেশেন্টের মতো, যে কোমা থেকে বের করলেই শেষ, নাকি আরাবলি একটা ব্রেন ডেথ পেশেন্টের মতো? ব্রেন তো অনেকক্ষণ আগেই ডেথ হয়ে আছে, শুধু মেডিকেল সাপোর্টের জন্য হয়তো তার শ্বাস প্রশ্বাসটা চলছে। আর যারা আজকে আরাবলি সম্বন্ধে এসে জ্ঞান দিচ্ছে না, আপনার বাড়িতে যদি কোনো গ্রেনাইট লাগানো থাকে সেটাও আরাবলি থেকেই এসছে। অনেক দিন আগে অনেক অ্যাক্টিভিস্ট বলেছিল যে গ্রেনাইট লাগানো বন্ধ করুন, কিন্তু না, গ্রেনাইট ছাড়া তো আপনার বাড়ির শোভাই পারবে না। আর এখন এসে জ্ঞান দিচ্ছেন। একটা গোটা পাহাড় কেটে গ্রেনাইট বের করেছে, পাহাড়ের বুক চিরে চিরে গ্রেনাইট বের করছে, আর সেগুলো আপনারা কিনে আপনাদের বাড়িতে লাগাচ্ছেন। ভারতে দেখুন এইসব হয় না, তার পিছনে আমাদেরও দোষ আছে, আমরা অনেক কিছু জানি না। আমি অনেস্টলি কোনোদিনও গ্রেনাইটের ইউজ করিনি, না কোনোদিন করব, কিন্তু আমার সারাউন্ডিং অনেক লোক আছে যাদেরকে আমি আজকে থেকে 5-7 বছর আগে বলেছিলাম যে গ্রেনাইট লাগানো কেন উচিত না, তখন কেউ সেই কথা নিয়ে মাথা লাগায়নি। ইনফ্যাক্ট অনেক নিউজ পোর্টালে অনেক রিপোর্ট আছে, রেডিটে, কুয়ারাতে, অনেক জায়গাতে লেখা আছে যে গ্রেনাইট কেন ইউজ করা যাবে না, কিন্তু কারো কোনো যাই আসে না। আর এটা অলরেডি শুরু হয়ে গেছে। রাজস্থানে 25% আরাবলি অলরেডি গায়েব হয়ে গেছে। খুব তাড়াতাড়ি দিল্লিতে পলিউশনের সাথে সাথে থার্ড ডেজার্টের ধুলোও আপনারা পাবেন। আমি তো সরকারের থেকে একটাই রিকোয়েস্ট করব, যত ইনস্টিটিউশন আছে সেগুলো দিল্লির থেকে সরিয়ে দেওয়া হোক,
আর এইমসটাকে দিল্লির থেকে সরিয়ে দেওয়া হোক। বাকি যা নেতাদের রিলেটেড যা কাজবাজ আছে সেগুলোই স্পেসিফিক দিল্লিতে হোক। আর পুরো দেশের যত নেতা মন্ত্রীর যা কাজ আছে সব কাজ যাতে দিল্লিতে হয়, আর সব নেতা গিয়ে যাতে দিল্লিতে থাকে। দিল্লির জনগণের সমস্ত কাজ যাতে বাইরে হয় সেই ব্যবস্থা সরকারকে বলবো করতে। চ্যাপ্টার 3, মুম্বাইতে মুম্বাই হাইকোর্ট পুরো ম্যানগ্রোভ জঙ্গল কেটে দেওয়ার ডিসিশন দিয়ে দিয়েছে যাতে সেখানে রাস্তা হবে। আর এই জঙ্গল কেটে ওখানে তৈরি হবে রাস্তা। আর এই ম্যানগ্রোভ লাগানো হবে চন্দ্রপুরে, যেটা মুম্বাই থেকে অনেক 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 দূর। এখন দেখুন, দুটো জিনিস আমি বলবো। ম্যানগ্রোভ কোস্টাল এরিয়াতে হয়, আর ম্যানগ্রোভের যে রুটস আছে সেটা জল আসতে একটা বাধা প্রদান করে। আর তার রুটস এতটাই সলিড হয় যে এই ম্যানগ্রোভের জঙ্গলের জন্য পুরো অ্যামাজন জঙ্গল অব্দি বেঁচে আছে। কিন্তু সেটা লাগানো হচ্ছে কোথায়? চন্দ্রপুরে, যেখানে তার কোনো দরকারই নেই। তো সলিউশন কি? সলিউশন আমাদের শিখতে হবে আমাদের পাশের দেশ ভুটান থেকে, যেখানে জঙ্গলকেই তারা মা বলে, আর একটা নির্দিষ্ট ফিক্স অ্যামাউন্টের বেশি কেউ জঙ্গল কাটতে পারবে না। সেই জন্য আজকে ভুটানের AQI অনেক কম, লোক অনেক শান্তিতে আছে, লোক অনেক খুশিতে আছে। আর আমি একটাই কথা সরকারকে বলবো, ডেভেলপমেন্ট ডেফিনেটলি দরকার, সব কিছু ঠিক আছে, কিন্তু মানুষই যদি না বেঁচে থাকে, মানুষই যদি না সুস্থ থাকে, তো কাহেকা ডেভেলপমেন্ট কি হবে? সেই ডেভেলপমেন্ট যদি আপনি উপভোগই না করতে পারেন। ধরুন আপনার কাছে আজকে অনেক টাকা, অনেক অনেক টাকা পয়সা, কিন্তু আপনি বিছানা থেকে উঠতে পারবেন না। আপনার কাছে অনেক টাকা, কিন্তু আপনি ক্যান্সারে আক্রান্ত। আপনার কাছে অনেক টাকা, কিন্তু আপনার দুটো কিডনি ফেলিওর। এরকম টাকা কে চায়? এরকম ডেভেলপমেন্ট আমরা চাই না। এবার বাকি রইল আমাদের সিকিম, দার্জিলিং, যাকে আমরা দীপুদা বলি আপাতত। কখন এখানেও সরকারের নজর পড়ে যাবে, কখন এখানেও আদানির নজর পড়ে যাবে, তখন হয়তো আমরা এই পাহাড়টাকেও আমরা হারিয়ে ফেলবো। দেখুন, প্রোটেস্ট করে কিছুই হবে না, কারণ এই যে এত জায়গার আমি উদাহরণ দিলাম, এছাড়াও আরও অনেক জায়গা আছে। এখানে কি প্রোটেস্ট হয়নি? অনেক প্রোটেস্ট হয়েছে। যতক্ষণ সরকার না চাইবে ততক্ষণ কিচ্ছু হবে না। ভুটান থেকে শিক্ষা নেওয়া উচিত। এই ভিডিওর মাধ্যমে আমি একটাই রিকোয়েস্ট সবাইকে করব, জয়গা থেকে খুব সামনেই একটা জায়গা আছে, যে জায়গাটার নাম ফুংশিলিং। তো দার্জিলিং ডুয়ার্স আপনারা অনেকেই ঘুরতে আসেন, ফুংশিলিংয়ে একবার গিয়ে দেখবেন এই ভুটান যে কার্বন ফ্রি কান্ট্রি, এর কত ফায়দা। প্রত্যেকটা ভুটানিস লোকের মুখে হাসি, প্রত্যেকটা ভুটানিস লোক হেলদি, যেটা সবচাইতে বেশি দরকার আজকে আমাদের জন্য। লেটেস্ট জাজমেন্টে সুপ্রিম কোর্ট নিজের অর্ডারে স্টে লাগিয়ে দিয়েছে, কিন্তু কতক্ষণ? আমার কাছে কোশ্চেন এটাই যে কতক্ষণ? আমরা কিছুদিন পরে হয়তো ভুলে যাব, প্রোটেস্ট করবো না, তারপর আবার মাইনিং চলবে। তো প্রবলেমটা হলো এখানে, কে এই কন্টিনিউ আপডেট রাখবে? আপনারা সবাই জানেন যে মানুষকে একত্রিত করে প্রোটেস্ট করতে গেলে নিজের কতটা সময়, নিজের কতটা এফোর্ট, কতটা এনার্জি যায়। তো বিনা স্বার্থে, বিনা পয়সাতে এই প্রোটেস্ট করা তো মুশকিল। সেম আপনারা দেখতেই পাচ্ছেন, জোম্যাটো আর ব্লিঙ্কিটের ডেলিভারি বয়রা প্রোটেস্ট করছে, কিন্তু জোম্যাটো ব্লিঙ্কিট কি করছে? 10 টাকা করে সার্ভিস চার্জ বাড়িয়ে দিয়েছে, আরও তো অনেকেই কাজ করছে। তো খালি পেটে প্রোটেস্ট হয় না, তো এটা সরকারের কাজ, এটা আমাদের কাজই না। আমার মনে হয় যে এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো, কারণ এত বড় বিজনেসম্যানের এগেনস্টে লড়াই করার সাধ্য আমরা রাখি না, কেউই রাখে না। যদি আমরা এখন থেকে ইনিশিয়েটিভ নেই, আর যদি সরকারকে আমরা এই জায়গায় নিয়ে আসতে পারি যে সরকার আমাদের কথা শুনবে, তাহলে হয়তো আমরা কিছু করতে পারবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।